আজকের এই সেমিনারে উপস্থিত আছেন ইন্টেলেকচুয়াল রিসার্চ ফোরামের এমডি, সিইও চাকসুর সুমন ভাই উপস্থিত আছেন। আরো দুজন মেহমান আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাল্লাহ। আমি বক্তাদের নিয়ে কিছু বলতে চাই না, বরং আমি বলতে চাই এখানকার টপিক সিলেকশনটা নিয়ে। খুব সুন্দর কিছু টপিকে একটা সুন্দর সেমিনার আয়োজন করা হয়েছে। বর্তমানে আমরা যে ইফতার পার্টি নামে যেসব প্রোগ্রাম দেখে থাকি, এগুলো আমাদের রমজানের রুহানিয়াতের সাথে অনেকটাই বিশাল অংশে সাংঘর্ষিক। তো আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আসার পর অনেকদিন পর একটা ইফতার প্রোগ্রাম, ইফতার সেমিনার দেখছি, যেটা আসলে আমার মনকে ছুঁয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যে টপিকে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে, রমজান মাসে স্বাস্থ্য সচেতনতা, এটা আসলে প্রায়োরিটির দিক থেকে রমজান মাসে সবচেয়ে নিচে থাকা উচিত। আমরা যখন সিরাত পড়ি, যখন সাহাবীদের ঘটনাগুলো পড়ি, রমজানের সময় তারা কিভাবে জীবনযাপন করতেন, এটা যখন পড়ি তখন আসলে সেখানে খাবার নিয়ে খুব বেশি কিছু দেখি না, স্বাস্থ্য নিয়ে খুব বেশি কিছু দেখি না, বরং সেখানে ইবাদত এবং আচার আচরণ, কিভাবে নিজেদের কে সংশোধন করা যায়, গুনাহ মাফ করে নেওয়া যায়, এগুলো নিয়ে দেখি। রাসূলুল্লাহ ইসলামের হাদিস আছে তিরমিজিতে, ধুলি দূষরিত হোক তার নাক, যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করে নিতে পারলো না। তাহলে ঠিক কি হলো যে 1500 বছর পরে এসে আমরা স্বাস্থ্য নিয়ে আলাপ করতে হচ্ছে রমজান মাসে? আসলে আমরা সমাজ ব্যবস্থাটা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের মানসিক স্বাস্থ্য, ফিজিক্যাল ফিটনেস এমন পর্যায়ে পৌঁছেছে যেটা আসলে রমজান আমাদের ইবাদতকে বিঘ্ন করার মতো অবস্থায় চলে গেছে। অর্থাৎ আমরা ইবাদত, আমাদের স্টাডি, আমাদের কোরআন হাদিস এসব পাঠে ফোকাস দিতে পারছি না, কারণ আমাদের স্বাস্থ্যটা আমাদেরকে সেই সাপোর্টটুকু দিচ্ছে না। তবে যদি তুলনামূলক কথা বলি, এই জনপদের মানুষরা অন্যান্য জনপদের চাইতে বেশি স্বাস্থ্য সচেতন। আমার সামনে যারা বসে আছেন তারা কেউ আমার চেয়ে কম স্বাস্থ্য সচেতন, এটা আমি বিশ্বাস করি না। আমি যখন এখানে মেডিকেল অফিসার হিসেবে ডিউটি করতে এসেছিলাম ফটিকছড়িতে, তখন দেখলাম যে এখানকার মানুষ হাসপাতালগুলোতে টাকা বেশি খরচ করে, অনেক বেশি টাকা খরচ করে বাঁশখালী বা দক্ষিণ চট্টগ্রামের তুলনায়। দক্ষিণ চট্টগ্রামে যখন ডিউটি করছিলাম তখন আমাকে বলা হতো যে একদিন ভর্তি রাখ হসপিটালে, আমাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিতে হবে। আর এখানে ফটিকছড়ির দিকে মানুষরা বলতেন যতদিন লাগে রাখেন, সমস্যা নাই, আমরা হসপিটালে বিল নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এই মাইন্ডসেট আপের পার্থক্য বোঝা যাচ্ছে আপনারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন। যখন কারো হাত কেটে যায় আপনারা ব্যান্ডেজ লাগান। কোভিডের সময় যখন কোভিডের চারিদিকে ছড়িয়ে গেল, আপনারা সবাই ভ্যাকসিন নিয়েছেন, নানা ধরনের কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও শিশুদেরকে ভ্যাকসিন আপনারা এনশিওর করেন। যদি জ্বর উঠে ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান, ওষুধ খান, ডেইলি মিনিমাম 2 থেকে 3টা ট্যাবলেট খান। এরকম মানুষ এখানে অর্ধেকের বেশি মানুষ 2 থেকে 3টা বেশি ট্যাবলেট খান। তার মানে আপনারা কোনো অংশে কম স্বাস্থ্য সচেতন না। তাহলে আমার এখানে আলাদা করে কি বলার আছে? আমি আসলে সেই স্বাস্থ্যটা নিয়ে বলবো যে স্বাস্থ্যটা আমরা চোখে আসলে দেখি না, আমাদের শরীরের অভ্যন্তরীণ মেকানিজম, সেই স্বাস্থ্য নিয়ে কিছুটা কথা বলবো। এই অভ্যন্তরীণ মেকানিজমটা আল্লাহ তাআলা আমাদেরকে ফিট করে দিয়েছেন শরীরে, হার্ট, লাংস, কিডনি, বিভিন্ন মেশিন সেট আপ করে দিয়েছেন। ক্রমাগত এগুলো তাদের কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আমাদের দৈনন্দিন লাইফস্টাইল যখন এই মেশিনগুলোকে সাপোর্ট দেয়, আমরা যখন এগুলার ফেভারে কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি, তখন এগুলো ঠিকঠাক কাজ করে। তবে আমার সামনে যারা এখানে বসে আছেন, যারা ইয়াং পার্সন বেশিরভাগই, তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি তাদের মেশিনের 70 to 80% শরীরের সচল এখনো তাদের এখানে তেমন বড় কোনো ধরনের অসুস্থতা দেখা দেয়নি। কিন্তু আমরা যদি আমাদের অভ্যন্তরীণ অবস্থা ভালোভাবে চেক আপ করার সুযোগ পেতাম, যদি কখনো হসপিটালগুলোতে যেতাম, রোগীগুলোর দিকে তাকাতাম, চট্টগ্রাম মেডিকেলে রাতের বেলা একটা রাত যদি আপনি বসেন, 50% মানুষ যারা ফুসফুসের সংক্রমণ নিয়ে আসে, ইনফেকশন নিয়ে আসে, তাদের মিনিমাম 30 থেকে 40% হলো সিগারেট খেতেন, ক্রমাগত সিগারেট খেতেন, শরীরের অবস্থা খারাপ, ক্রমাগত দৈনন্দিন জীবনে খাবারের অনিয়মিত ব্যবহার সহ বিভিন্ন অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের কারণে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আসেন বিশাল একটা অংশ। আবার দেখা যায়
অনিয়ন্ত্রিত ঘুম, ঘুমে ঠিকঠাক না থাকা, খাবার দাবারে অনিয়ন্ত্রিত খাবার, আলটিমেটলি ডায়াবেটিস হলো, এরকম রোগী আসেন একটা বিশাল অংশ। তো এই যে রোগীগুলো, এদের যে জীবন, একটা শেষ পর্যায়ে তারা যে জীবনটা পাস করেন, আমাদের তো কাছে থেকে দেখার সৌভাগ্য হয়, খুব করুণ অবস্থা। একটা লিভার ডিজিজ যদি কারো ঘরে থেকে থাকে, একটা ক্রনিক লিভার ডিজিজের একজন রোগী, যেটাকে সিরোসিস বলা হয়, সোজা কথা বলতে গেলে লিভার আর কাজ করছে না, এই রোগীর শেষ পর্যায়ে দেখা যাচ্ছে কি, একটা ইঞ্জেকশনের দাম হয় 10,000 টাকা। এক বোতল, ছোট এক বোতল প্রোটিন 100 ml, দাম 10,000 টাকা। কিভাবে ইনস্যুর করবে এটা? তারপর ডায়াবেটিসের একজন রোগী, ক্রমাগত তাকে ডেলি 2 থেকে 3 বার ইনসুলিন নেওয়া লাগে। আপনাদের ঘরে হয়তো অনেকে আছে, ডেলি 3 থেকে 4 বার আপনারা তার ডায়াবেটিস মাপেন। আবার মাঝে মধ্যে দেখা যায় ডায়াবেটিস শূন্য হয়ে যায়, ডায়াবেটিস আবার হাই হয়ে যায়। এদিনই চট্টগ্রাম মেডিকেলে ইমার্জেন্সিতে 2 থেকে 3 জন আসলেন, ডায়াবেটিস 1.2, রোজার সময় আর কি, 1.21। তো প্রথমত আমাদের যে স্বাস্থ্য, এটা নিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত এটুকু সুস্থ রেখেছেন যে এরকম কন্ডিশনের মুখোমুখি আমাদেরকে হচ্ছে না। 2 নম্বর ব্যাপার, আমরা কিভাবে আমাদের শেষ জীবনটাতে সুস্থ থাকতে পারি সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা আমাদের জরুরি, কিছু জিনিস মাথায় রাখা জরুরি, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের লাইফস্টাইল এমন হয় যে আমাদের অভ্যন্তরীণ অর্গানগুলো আমাদেরকে সাপোর্ট দেয়, এরা যাতে আমাদের শত্রু না হয়ে যায়। তো আপনাদের সামনে, যখন একটু আগে বলেছি আপনারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন মানুষ, কিন্তু আপনারা আপনাদের অভ্যন্তরীণ মেকানিজম সম্পর্কে অতটা বেশি অবগত নন। কিরকম অবগত নন? আমাদের যখন হার্ট যেটা কাজ করছে 70% পর্যন্ত ব্লক হয়ে যাওয়া পর্যন্ত এটা তার কাজ চালায় যেতে পারে, কোনো সিমটম প্রকাশ করবে না। আবার আমাদের লিভার 7 গুণ বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়া পর্যন্ত সে তার কাজকর্ম চালায় যাবে। তাহলে বুঝতে পারছেন না আপনি সুস্থ না অসুস্থ। আমাদের চেষ্টা থাকবে, একটু আগে যেটা বললাম, শেষ দিন পর্যন্ত নিজেদের এই লিভার, হার্ট, কিডনি যাতে ফাংশনাল থাকে, এজন্য আমাদের খাদ্যাভ্যাসকে ঠিক করা, আচার আচরণকে ঠিক করা। এবার আসি আমার মূল টপিকে, স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য বলতে কি বোঝাচ্ছে? মেডিকেলে যখন স্বাস্থ্য নিয়ে পড়ালেখা করতে হয়, মনে হয় 2nd ইয়ারে বা 3rd ইয়ারে একটা সংজ্ঞা মুখস্থ করতে হয়, হেলথ কি, অনেক বড় সংজ্ঞা। তো এই সংজ্ঞার যেটা মূল নির্যাস, সেটা হচ্ছে যে হেলথ ইজ সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। তবে মানে আমাদের সামাজিক এবং শারীরিক সুস্থতা। তবে এমন না যে কি কোনো অসুস্থতা এখানে থাকবে না, সেরকম না, বাট সব কিছু মিলিয়ে আমাদের স্বাস্থ্য। এটাকে 2 থেকে 3 ভাগে ভাগ করা যায় স্বাস্থ্যকে। কেউ 2 ভাগে ভাগ করেছেন, কেউ 3 ভাগে ভাগ করেছেন। আমরা যেটাকে বলি শারীরিক স্বাস্থ্য 1 নম্বরে, 2 নম্বর মানসিক স্বাস্থ্য, 3 নম্বর আসে সামাজিক স্বাস্থ্য। যাই হোক, আমি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কিছুটা কথা বলবো। এই শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে মূল যে জিনিসটা কাজ করে, 12 মাসই তো আমরা আমাদের লাইফস্টাইল চালু রাখছি। রমজান মাসে এসে আলাদা করে কি করছি? রমজান, একটু আগে যেটা বললাম, সিরাত থেকে আমরা যেটা পাই, রাসূলুল্লাহ ইসলামের সময় থেকে, সাহাবীদের সময় থেকে তারা কি খেতেন, ইফতারে কি খেতেন, সেহরিতে, এগুলো নিয়ে বড় কোনো কথা নাই, খুব বেশি আলাপ আলোচনা এটা নিয়ে নেয়। কিন্তু আমাদের পুরো দিনটাই আবর্তিত হচ্ছে এই সেহরি এবং ইফতারের প্রিপারেশনে। আমাদের মায়েরা দেখবেন সারাটা দুপুর থেকে ব্যস্ত ওনারা আমাদের ইফতারের আয়োজনে, ভাজা ভুজি আয়োজন, আর ইফতারের পর থেকে ওনারা নামাজ পড়ে ব্যস্ত হয়ে পড়েন সেহরির আয়োজনে। আমাদের রাসূলের লাইফস্টাইল কিরকম ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের লাইফস্টাইল কিরকম ছিল, কতটুকু আমরা নীতি নির্দেশনা পাই খাবার নিয়ে সেখান থেকে। বরঞ্চ রাসূল ইসলামের জীবনী থেকে তো আমরা পাই যে খাবার মাঝে মধ্যে 2 থেকে 3 চুলাও জ্বলতো না সে সময়টাতে। তো আমাদেরকে, আমাদের যেহেতু ঘরে চুলা জ্বলে, প্রতিদিনই চুলা জ্বলে, আমরা খাবার খাই, চেষ্টা করব পরিমিত পরিমাণ খাবার খাওয়ার, যা দরকার না সেটা বাদ দেওয়ার চেষ্টা করব। আরেকটু সহজভাবে যদি সূত্রটা বলি, যা আমাদের খেতে ভালো লাগে সেটা কম খেতে হবে, জিহ্বায় যা ভালো লাগে সেটা কম খাবো, তাহলে আমরা সুস্থ থাকবো। আমি এখন এই যে কথাগুলো বললাম, আপনারা যখন ইফতার করতে যাবেন এই কথাগুলো আসলে ওভাবে কাজে লাগবে না। ক্ষুধার সামনে আসলে কিছুই টিকে না। যখন পেটে খিদা থাকে তখন আসলে ব্রেন আর ওভাবে ফাংশন করে না। যতক্ষণ পর্যন্ত ব্রেনে গ্লুকোজ না যাচ্ছে সে ফাংশন করবে না। কিছু খাবার দিবেন, সে ফাংশন করা শুরু করবে। এখন হলো আসল কথা, একটু আগে শোভন ভাই যেটা বললেন, রাসূল ইসলাম বলেছেন খাবারকে আমাদের পাকস্থলী 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করব, 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ ক্ষুধা রাখবো।
এই ক্ষুধাটাকে জারি রাখাটা জরুরি ব্রেনের ফাংশনের জন্য। কিছু অল্প ক্ষুধা, ক্ষুধা থাকতে খাবার খাওয়া শুরু করব, ক্ষুধা লাগলে ক্ষুধা থাকতে খাবার খাওয়া শেষ করব, কিছু ক্ষুধা যাতে থাকে। কি খাবার খাবো, কি খাবার খাবো না, এটা নিয়ে আলাপ করি একটু। ইফতারিতে প্রথমেই আমাদের টেবিলে থাকে শরবত, জুস। অ্যাভয়েড করা ট্রাই করবো, দরকার নেই। শরবত না খেলে খুব খারাপ কিছু হয়ে যাবে না। দেখবেন আপনার আম্মু যদি আপনাকে শরবতটা ঠিক টাইমে এনে দিতে না পারে, খুব আফসোস করেন। না, আফসোসের দরকার নেই। একটু আগে একজন সাক্ষাৎকারে বলছিলেন লেবু এখন হয়ে গেছে হায়ার ক্লাসের একটা ইন্ডিকেটর। যার যত হায়ার ক্লাস সে তত বেশি লেবু খেতে পারবে। দরকার নেই, এই সময় সেগুলোর কোনো দরকার নেই। আপনি সিম্পল পানি খাবেন, সাদা পানি খাবেন ইফতারিতে। শুরুতে শুরু করবেন পানি দিয়ে, খেজুর দিয়ে শুরু করবেন, এবং ফলের রসকে অ্যাভয়েড করা ট্রাই করবেন যতটুকু পারা যায়, যতটুকু পারা যায়। আমাদের আজকাল একটা পশ এরিয়াতে স্মুদি নামে একটা জিনিস, ফলের রসকে ব্লেন্ড করে, ফলকে ব্লেন্ড করে রসকে তারা খুব একটা ভাইব নেন। অথচ সেটা যে শরীরের জন্য কত ক্ষতিকর জিনিস। আমরা যে ফল খাই, ফলের সাথে যে ফলের অংশ ফাইবার, এটা আমাদের ওই ফলের রসটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। একটা কথা আছে, একটু কোডিং কথা, হয়তো কেউ কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। যাদের ঘরে ডায়াবেটিসের রোগী আছে তারা হয়তো এই শব্দের সাথে পরিচিত, গ্লাইসেমিক ইনডেক্স। এটা সহজ ভাষায় বললে, আমরা যখন কোনো খাবার খাই আমাদের শর্করার অংশটা স্পাইকটা হাই করে, সেটা শর্করার অংশটা বেড়ে যায়, থাম করে বেড়ে যায়। কিছু খাবার আছে যেটা এই শর্করার অংশটাকে অতিরিক্ত পরিমাণ বাড়ায়, কিছু খাবার আছে কম বাড়ায়। স্পেশালি মিষ্টি খাবারগুলোই তো শর্করা বাড়াবে। তো কারা কারা বাড়াচ্ছে আমরা জানি, চিনি বাড়াচ্ছে, খেজুর বাড়াচ্ছে, কমলা বাড়াচ্ছে, রুটিও বাড়াচ্ছে। কোনটা কি পরিমাণ বাড়ায় আমরা এটা জানি না। আমরা যদি আমাদের খাবারের ডেইলি হিসাবটাই নিয়ে একটু হিসাব নিকাশ করি, তাহলে দেখবো আমরা সেম পরিমাণে খাবো কিন্তু হেলদি থাকবো। আমরা কিন্তু ক্যালোরি হিসাবগুলো কম করতে জানি। ধরেন একজন মানুষ 1 কাপ চা খেলেন ইফতারের পরে, তিনি বলে যে আমি আজকে ভাত খাবো না, আমি 2 কাপ চা দাও আমাকে। অথচ তিনি জানেন না 1 কাপ চা আধা প্লেট ভাতের সমান। 1 কাপ চা যে ক্যালোরিটা বহন করে চিনি দেয়া, সেটা আধা কাপ ভাত, আধা প্লেট ভাতের সমান। তো তিনি তো অলরেডি 2 কাপ চা মানে 1 প্লেট ভাত খেয়ে ফেলেছেন, তাহলে আর তার ভাত না খাওয়ার মধ্যে কি মাহাত্ম্য থাকলো? তো এই গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপারটা হচ্ছে কি, যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি, সে খাবার তত বেশি শর্করা বাড়াবে। এবং কিছুক্ষণ পর যখন শর্করাটা নিচে নামবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর শর্করা যখন নিচে নামবে, আবার ব্রেনের কাছে সিগন্যাল পাঠাবে যে তোমার শর্করা কমে গেছে, তুমি এবার খাবার খাও। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এমন খাবার খাওয়ার যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। যেমন খেজুর, খেজুর কিন্তু মিষ্টি, শর্করাও বাড়াবে, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স তার কম। খেজুরের তুলনায় দেখা যাবে ব্রেড, পাউরুটি এগুলার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, খেতে কিন্তু কম মিষ্টি খেজুরের তুলনায়, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। অর্থাৎ আমরা এমন খাবার খাবো যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম হবে, যেগুলো আমার গ্লুকোজকে খুব বেশি স্পাইক করবে না, এবং 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার নতুন করে খিদা লাগার, তারাবির আগে করে আবার একবার ভাত খাওয়ার, তারাবির পরে আরেকবার ভাত খাওয়ার তাড়নাটা জাগবে না আমার মনে। এবার 2 নম্বর আসি, সারাদিন তো খাওয়া ছাড়া ছিলাম, এখন এমন কিছু খেতে হবে যেটা আমার ফুল টাইম সাপোর্ট দিবে। আমার বডি যখন রোজা রাখে, বডি যখন উপবাস অবস্থায় থাকে, বডি তখন ভাঙতে থাকে শরীরের কোষগুলোকে, এটাকে বলি ক্যাটাবলিক ফেজ। এই কোষের উপর রোজার যে ইফেক্ট, এটা নিয়ে একজন, আপনারা শুনেছেন এটা, 2016 সালে একজন নোবেল পান, অটোফেজি শব্দটার নাম। অটোফেজি মানে কি, যখন আমরা এরকম উপবাস থাকি, খাবার না খাওয়া অবস্থায় থাকি, এটা কিন্তু ওরা উপবাস বলেন, ফাস্টিং বলেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং বলেন, অনেকগুলো নামে অভিহিত করেন বাইরের দেশগুলোতে। ওনারা দেখলেন যে এটা শরীরের কোষগুলোকে ধ্বংস করছে, স্পেশালি কিছু খারাপ কোষকে, যেমন ক্যান্সার কোষকে। আমাদের সবার বডিতে কিন্তু, কারণ ক্যান্সার কোষের কিছু না কিছু ভাই আছে, ভবিষ্যতে একটা রিস্ক থাকে। কারো ক্ষেত্রে সেটা বাড়ে, কারো ক্ষেত্রে সেটা বাড়ে না। যাদের ক্ষেত্রে ক্যান্সার কোষ বাড়ে তারা যদি এরকম রোজাগুলো রাখে, শুধু রমজানের রোজা না, রমজানের পরের রোজাগুলো রাখে, যখন রোজা থাকবে না চেষ্টা করবে কিছুটা ফাস্টিং করার, ইন্টারমিডিয়েট ফাস্টিং সহ বিভিন্ন ডায়েটের প্রসিডিউর আছে, এগুলো যদি রাখে তাদের ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যায়, ক্যান্সারের কোষগুলো ধ্বংস হওয়া শুরু করে। এটা নিয়ে কাজ করে একজন জাপানি বিজ্ঞানী, নোবেল পুরস্কার পেয়েছিলেন, নামটা ঠিক মনে পড়ছে না, ওদের নামগুলো অনেক কঠিন। তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সিস্টেম দিলেন যে আমরা এই জাপানি বিজ্ঞানী গবেষণা করার আগ থেকে আমরা এটা ফলো করার সুযোগ পাচ্ছি। তো
তো আপনি বডি সারাদিন একটা কোষ ভাঙ্গার পর্যায়ে আছে, সে কিন্তু ভালো কোষও ভাঙে, খারাপ কোষও ভাঙে। ভালো কোষ কখন ভাঙে? খারাপ কোষ ভাঙলে তো সমস্যা নেই, খারাপ কোষ শরীর থেকে চলে গেল। যখন আমরা প্রোটিন জাতীয় খাবারগুলোকে একটু গুরুত্ব দিয়ে খাই, তখন সে খারাপ কোষগুলোকে ভাঙতে হেল্প করে। আর যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই, যেগুলো শর্করা বাড়ায়, যেটাকে আপনার চিনি বলেন, ভাত বলেন, রুটি বলেন, এগুলো যখন খান, এগুলো আমাদের ভালো কোষের সাথে সাথে খারাপ কোষের সাথে সাথে ভালো কোষগুলোকেও ভাঙে। এটাকে বলে ক্যাটাবলিক ফেজ। তো আমরা চেষ্টা করব এমন খাবার নেওয়ার, সুষম খাবার যেটাকে বলে। সুষম খাবার মানে কি? একটু আগে সুমন ভাই যেটা বললেন সুষম খাবারের কথা, আমাদের আল্লাহ তাআলা সব রকমের খাবার দিয়েছেন, তিতা, ঝাল, মিষ্টি, টক, সব ধরনের খাবার দিয়েছেন। আমরা কি খাই সব? আমরা মিষ্টি খাবার বেশি খাই, একটু কম টক খাই, মরিচ টরিচ দিয়ে ঝাল টাল খাই, তিতাগুলো অ্যাভয়েড করি। চেষ্টা করতে হবে সব ধরনের খাদ্যের একটা সুষম সম্মিলন করার। 2 নম্বর ব্যাপার, শরীরের যে ডিহাইড্রেশন যেটা হচ্ছে, আমাদের এখন রোজা কিন্তু শীতকালে চলে আসছে, আমাদের শরীর ওভাবে আর ডিহাইড্রেট হয় না। যদি এখন আজকে থেকে 5 বছর আগের সময়কে যদি ধরি, 5 বছর আগের রোজার কথা ধরি, প্রচন্ড গরম মার্চ এপ্রিলের সময়টাতে, বডি তখন ডিহাইড্রেটেড, আপনারা তখন এখানে বসে থাকতে অস্বস্তি বোধ করতেন, কারণ সবার বডি তখন ব্রেনকে সিগন্যাল দিচ্ছে আমি শুকিয়ে আছি, আমাকে পানি দিতে হবে। তখন বডি করবে কি? আমাদের শক্তিকে ধরে রাখার জন্য, বডির অভ্যন্তরে পানিকে ধরে রাখার জন্য রেস্টিং ফেজে চলে যেতে শুরু করবে। রেস্টিং ফেজ মানে কি? ঘুম আসবে আপনার, আপনি ঘুমায় যাবেন। রমজান মাসে দুপুরে ঘুম ভালো হয় না, এই জন্যই ভালো হয় আর কি। তো এই পানিটাকে শরীরে ধরে রাখার জন্য কি ধরনের খাবার আমরা খাবো? পানিকে ধরে রাখতে হলে শরীরের মধ্যে এমন খাবার খেতে হবে যেটা পানিকে কম বের করবে শরীর থেকে। স্পেশালি আমরা চেষ্টা করব সল্ট জাতীয় খাবারগুলো সেরিতে অ্যাভয়েড করার, যেগুলোতে নুন বেশি থাকে, প্রসেসড ফুড যেগুলোকে বলি আমরা, বিস্কিট, চানাচুর, এগুলোতে এক্সট্রা কিছু দেওয়া থাকে, সল্ট জাতীয় জিনিস, যেগুলো আমাদের শরীরে পানিকে কোষের বাইরে নিয়ে যায়, কোষ তখন পানি পায় না। তাহলে কি খাবো যেটা শরীরে কোষের মধ্যে পানি ধরে রাখবে? এটা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবারগুলো, স্পেশালি কলা, খেজুর ইত্যাদিতে রাখবেন, খুব জরুরি। কলা, খেজুর এগুলো ইফতারিতে রাখবেন, এগুলো আপনার শরীরে পানিটাকে হাইড্রেট করে রাখবে কোষগুলোকে, এবং আপনি সারাদিন যাবত শরীরে পানির সাপ্লাইটা জারি থাকবে আপনার। এবার 2 নম্বর আলাপ, আমাদের যে একটু আগে যে সুষম খাদ্যের কথা বললাম, সবসময় সব খাবার অ্যাভেলেবল পাওয়া যায় না, যা পাই তা দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। তারপরেও চেষ্টা করতে হবে যে খাবারটা খারাপ সে খাবারটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। খাবারের ক্ষেত্রে আমাদের কিছু অভ্যাস আছে যেগুলো আমাদের খাবার গ্রহণটাকেই, সিস্টেমটাকেই ডিস্ট্রয় করে দিচ্ছে। ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকে যখন খাওয়াই, দেখা যাচ্ছে কি ডিভাইস দিয়ে দিচ্ছি, খাবারের সময় টিভি অন করে রাখছি, এটা আমাদের খাবারের উপর ফোকাসটাকে কমাচ্ছে। ব্রেন খাবারের ডাইজেশনের যে প্রসিডিউর, এটাকে ডিলে করে দিচ্ছে, প্রপারলি খাবারটা ডাইজেস্ট হচ্ছে না। এটা নিয়ে খুব বেশি আলাপ করার সুযোগ নেই, তাই সময় যেহেতু কম, তাই সহজ ভাষায় বলে যাই, খাবার খাওয়ার সময় চিবিয়ে খাবেন, আস্তে আস্তে খাবেন, অন্য কোনো কাজ করবেন না, টিভি দেখবেন না, মোবাইল অ্যাভয়েড করবেন। খাবার খাওয়ার সময় আবার বললাম ব্রেনটাকে অ্যাক্টিভ রাখবেন, ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে খাবার যাচ্ছে। 2 নম্বর কথা, খাবারের মধ্যে গ্যাপ থাকাটা জরুরি। একটু পরপর খাবার খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর, শরীর টাইম পাবে না, শরীর পুরো টাইমে ব্যস্ত থাকবে আপনার খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য। চেষ্টা করতে হবে খাবারের মধ্যে কমসে কম 4-5 ঘন্টার গ্যাপ রাখার। গ্যাপ রাখলে কি হবে? আপনার বডি এনজাইমগুলা কিছুক্ষণের জন্য রিস্টার্ট হওয়ার সুযোগ পাবে। এটা হচ্ছে যেমন ধরেন আমাদের লিফট বা ধরেন একটা মেশিন, সে 24 ঘন্টার মধ্যে আমরা যখন 12 ঘন্টা অফ রাখি, গাড়ি 12 ঘন্টা অফ রাখি, 12 ঘন্টা চালাই, কেন চালাই? কারণ যাতে সে ওই সময়টা রেস্ট পায়, সে যাতে আবার তার অ্যাক্টিভিটিগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করতে পারে। আমাদের বডিকেও সেভাবে সারাক্ষণ খাবারের মধ্যে রাখা যাবে না, এই পুরো টাইমটাতে চেষ্টা করতে হবে একটা গ্যাপ দিয়ে খাবার। এবার আসি হচ্ছে আমাদের পানি শূন্যতার কথা বললাম, সেহরিতে সল্ট জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করবো। সেহরিতে চেষ্টা করব এমন খাবার খাওয়ার যেগুলো আমাদেরকে পুরো টাইমে সাপোর্ট দেয়, বাকি সময়টাতে, যে সময়টাতে আমরা খাবার ছাড়া থাকবো। তার মধ্যে একটা জরুরি ব্যাপার হলো, আমরা মনে করি যে শরীরকে খাবার দিলেই শরীরে খাবার থাকবে, প্রচুর পরিমাণ ভাত সেহরিতে খাবো, প্রচুর পরিমাণ পানি সেহরিতে খাবো, তাহলে পুরো টাইম সাপোর্ট দিবে না, এরকমটা না। ভাত খাবেন, 4 ঘন্টার মধ্যে ভাতটা আপনার ডাইজেস্ট হয়ে যাবে।
এরপর আর একটা সাপোর্ট দিবে না, এরপর আপনার পেট খালি হয়ে যাবে। পানি খাবেন 2 লিটার 5 লিটার, 2 ঘন্টার মধ্যে পানিগুলো বের হয়ে যাবে। বডি রাখবে না এগুলা। আমরা উঠ না, উটের কিন্তু পানি সেভ করার জন্য ফলে আছে, আমাদের সেটা নাই। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা ওই যে একটু আগে বললাম পটাশিয়াম জাতীয় খাবারগুলো খাবো, সল্ট জাতীয় খাবার অ্যাভয়েড করবো, 1 নম্বর কথা। ভাত খুব বেশি খেলেও লাভ নেই, চেষ্টা করবো এমন খাবার যেগুলো পাকস্থলীতে বেশিক্ষণ সাপোর্ট দিবে। যেমন আপনার, আমি বললে তো আপনারা খাবেন না, বাদাম জাতীয় খাবারগুলো অনেকক্ষণ সাপোর্ট দেয়। মাংস জাতীয় খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার যেগুলো যেগুলো মাংস মাছ, এগুলো বেশিক্ষণ সাপোর্ট দিবে বডিতে, চেষ্টা করবে এগুলো খাওয়ার। তো আলটিমেটলি যেহেতু সময় কম, আরো কিছু ব্যাপারে বলা উচিত ছিল। আমাদের ডিনারগুলো কিভাবে সাজাতে পারি, খাবারগুলো কিভাবে আরো 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 ডাইজেস্ট সুষম ওয়েতে খেতে পারি, এগুলো নিয়ে বলা দরকার ছিল। অন্যদিন কোনোদিন হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, তখন বলবো। আপাতত এইটুকু জানুন, একটু শুরুতে যেটা বলেছি সূত্র, যেটা খুব বেশি মুখে খেতে ভালো লাগে সেটা আমরা কম খাবো, যেটা কম খেতে ভালো লাগে সেটা বেশি খাবো, তাহলে শরীর মোটামুটি ফিট থাকবে ইনশাল্লাহ। ব্যায়ামের ব্যাপারটা হচ্ছে হালকা পাতলা রোজার সময় ব্যায়াম করতে পারলে ভালো, খুব বেশি না। যেহেতু বললাম বডি অলরেডি আমাদের সেলগুলোকে ধ্বংস করছে, অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করলে আমাদের মাসল লস হওয়া শুরু করবে। তো আমরা চেষ্টা করবো তারাবির পরে করে একটু হাঁটাহাঁটি করা। তারাবি যথেষ্ট আমাদের ব্যায়ামের জন্য। তারপর কিছুক্ষণ হাঁটলে, ধরেন দূরের মসজিদে কোথাও নামাজ পড়লাম, একটু হাঁটাহাঁটি করলাম। ইফতারের আগে করে অল্প হাঁটাহাঁটি করা যায়, অল্প হাঁটাহাঁটি, খুব বেশি পরিমাণ না। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করা যায় ইফতারের পর না, ইফতারের পর 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ দিয়ে, তাহলে বডিটা একটু সাপোর্ট পাবে, বডির সেল প্রোডাকশনগুলো আর একটু বেটার হবে। সে ফ্যাট জমাবে না, সে মাসল জমাবে তখন। তো ইনশাল্লাহ সব আপনাদের সবার স্বাস্থ্যের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।